নমস্কার, পোস্টে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজ দিনভর যে খবর নিয়ে আমরা চর্চা করছি, আর সেই খবরের চর্চাই আজকে আমাদের পোস্ট টেবিলে আলোচনার চক্র। আজ আলিপুরদুয়ার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য, তা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা সবাই শুনেছেন, এবং তার পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার উত্তর দিয়েছেন, সেটাও নিশ্চয়ই শুনেছেন। তবে বলে রাখা ভালো, মনে হচ্ছে যেন ২৬-এর ভোট হঠাৎ করেই এই ২০২৫-এ এসে গিয়েছে। নাহলে এই ২৬-এ ভোটের আগে মোদী মমতার এই বাকযুদ্ধ আজ কোন লেভেলে পৌঁছাতে পারে, সেটা আজকের বক্তব্য, পাল্টা বক্তব্য শুনলে নিশ্চয়ই মনে হবে। সেটা আপনার সিন্দুর যুদ্ধ হোক, সেটা মুর্শিদাবাদের দাঙ্গা হোক, সেটা আপনার এসএসসির চাকরির দুর্নীতি হোক, সব কিছু নিয়েই যেভাবে একের পর এক তীর ছুঁড়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, তার পাল্টা উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সরাসরি তার উত্তর দিয়েছেন। মুখ্যমন্ত্রী যেভাবে আজকে তার পাল্টা উত্তর দিয়েছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অ্যাপিয়ারেন্স আমরা দেখেছি, মুখ্যমন্ত্রী খুব স্বাভাবিকভাবে খুব একটা উত্তেজিত হন না, কিন্তু আজকে তার কথায় বা তার বডি এক্সপ্রেশনে আমরা দেখেছি অনেকটা এক্সাইটেড। হতেই পারে, কারণ রাজ্যে সিন্দুর অপারেশনের পর এই প্রথম একটা জনসভা করতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার সেই বক্তব্যে অপারেশন সিন্দুরের সাফল্য থাকবে না তা তো হয় না। এবং সেই অপারেশন সিন্দুরের সাফল্য যখন তিনি বলেছেন যে আজ এই সিঁদুর খেলার মাটিতে এসেই আমি আজকে সিঁদুরের জোর দেখিয়ে দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের ভারতীয় সেনা যেভাবে পাকিস্তান সেনাকে প্রত্যাঘাত করেছে, সেটাই বারবার তিনি বলার চেষ্টা করেছেন, কিন্তু পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন একটা ব্যক্তিগত আক্রমণও করে ফেলেছেন দেশের প্রধানমন্ত্রীকে। তিনি বলেছেন যে সিঁদুর তিনি বেচতে এসছেন, সেই সিঁদুর আপনি আপনার স্ত্রীর কপালে পরান, জানিয়েও কিন্তু রীতিমতন রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কিন্তু এই নরেন্দ্র মোদী গতকাল যে টুইট করেছিলেন যে আলিপুরদুয়ারে আমি বক্তব্য রাখব, এবং সেখানে তিনি একটা সুরও বেঁধে দিয়েছিলেন, একটা বার্তাও দিয়েছিলেন যে তিনি কি বলতে পারেন। রাজ্যের অপশাসন, দুর্নীতি নিয়ে ক্লান্ত পশ্চিমবঙ্গের মানুষ, আর সে কথাই তিনি বারবার তার বক্তৃতার মধ্যে দিয়ে বলার চেষ্টা করেছেন। কিন্তু এই বাকযুদ্ধ এক কথায় বেনজির। নির্বাচনী প্রচারে আমরা বারবার দেখেছি, কখনো প্রধানমন্ত্রী, কখনো অমিত শাহ, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের বিরোধী দলনেতারা বা তার পাল্টা তৃণমূলের শীর্ষ নেতারা বক্তব্য রেখেছেন, কিন্তু এই হাই লেভেল তরজা কিন্তু আমরা দেখিনি। আমরা ক্রিকেটীয় ভাষায় অনেক সময় বলি যে স্লেজিং হচ্ছে, সেটা হয় ক্রিকেটের মাঠে, কিন্তু আজ এই রাজনৈতিক ময়দানে এই স্লেজিং, অর্থাৎ রাজনৈতিক স্লেজিং আমরা হয়তো এই প্রথম দেখলাম। অর্থাৎ একে অপরকে কোনো অংশে 1 ইঞ্চিও জমি ছেড়ে দেওয়া হবে না। কারণটা খুব পরিষ্কার, 2026-এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই সেই দাদামা কিন্তু আজ বাদিয়ে দিয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আলোচনা শুরু করব, আলোচনা বক্তব্য নেব, তার আগে আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার বাদিকে রয়েছেন বিজেপির মুখপাত্র সঞ্জিত ঘোষ। সঞ্জিতবাবু, আপনাকে স্বাগত। আমার ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজুবাবু, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন সিপিআইএমের মুখপাত্র পারভেজ রহমান। পারভেজদা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র লিপিকা ঘোষ। তবে তার আগে কয়েকটা বক্তব্য যতক্ষণ না শোনাতে পারছি আমি এই অনুষ্ঠান শুরু করতে পারছি না। এখানে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছেন যে 5টা সংকটের মধ্যে দিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে। কি সেই সংকট? কেন বারবার তিনি কথা বলছেন? তিনি বলছেন মুর্শিদাবাদের দাঙ্গার কথা, তিনি বলছেন চাকরি বিক্রিতে দুর্নীতি, অর্থাৎ এসএসসির চাকরিতে দুর্নীতি, তিনি বলছেন যে মানুষ এখানে এমনভাবে এই অপশাসন দ্বারা আটকে পড়েছে, তারা বিধ্বস্ত হয়ে পড়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? শুরুতে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনব, তার 5টা সংকটের কথা একবার শুনে নিন। पश्चिम बंगाल एक साथ
कई संकटों से घिरा हुआ है। एक संकट समाज में फैली हिंसा और अराजकता का है। दूसरा संकट माताओं बहनों की असुरक्षा का है, उन पर हो रहे जघन्य अपराधों का है। तीसरा संकट नौजवानों में फैल रही घोर निराशा का है, बेतहासा बेरोजगारी का है। चौथा संकट घनघोर करप्शन का है। यहां की सिस्टम पर लगातार कम होते जनविश्वास का है। और पांचवा संकट गरीबों का हक छीनने वाली सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है। বলছিলেন যে দুর্নীতি থেকে মুক্তি চায় পশ্চিমবঙ্গের মানুষ, আর তার পাল্টা বলেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের সরকার জুমলা সরকার। প্রয়োজন পড়ে চ্যালেঞ্জ করেছেন এখনই নির্বাচন করে দেখা। মুখ্যমন্ত্রী কিন্তু ঠিক এইভাবেই চ্যালেঞ্জ করেছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। बांग्ला में क्या है, चुनाव आ रहा है, वो बहुत देर है। उसको पहले आप रहेंगे कि नहीं रहेगा वो पहले ठीक कर लीजिए। आप तो कहा से कहते कि 75 ईयर्स जब होगा हम नहीं रहेगा, तो बीजेपी का सिस्टम है, पहले अपना सिस्टम चलाइए। और इलेक्शन जब नजदीक आते हैं तो आप करते हैं इलेक्शन आगे अपनी आसेन बांग्लार मानुष के भूल हो जाते और मिथ्ये कथा बोलते और कुत्सा लटाते और अपप्रचार करते और चक्रांत करते और षड्यंत्र करते। इतना हिम्मत है तो काल ही इलेक्शन करके करिए, हम तैयार है। सब एजेंसी तो उनका हाथ में है। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কিন্তু উত্তর দিয়েছেন এবং প্রত্যেকটা জবাব কিন্তু একে একে তিনি দিয়েছেন। আমি প্রথম প্রশ্ন রাখবো আমাদের বিজেপি মুখপাত্র সঞ্জিত বাবুর কাছে। সঞ্জিত বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে বক্তব্য রেখেছেন এবং প্রত্যেকটা বক্তব্যই খুব স্পষ্ট, খুব ধারালো, খুব তীক্ষ্ণ, সরকারকে একের পর এক আক্রমণ এবং নিশানা করেছেন। সেটা মুর্শিদাবাদের দাঙ্গা হোক, সেটা এসএসসির চাকরি দুর্নীতি হোক, সেটা বাংলার অপশাসন হোক, কাটমানি হোক, সব কিছুতে। কোথাও কি মনে হয় যে 26-এর ভোটের আগে তিনি আজকে একটা মোটামুটি ঢাকে কাঠি দিয়ে গেলেন যে আগামী 26-এর নির্বাচন একটা অন্যরকম নির্বাচন হবে, আর বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এই অপশাসন দুর্নীতি থেকে মুক্তি চায়? দেখুন, সিঁদুরের অসামান্য সাফল্যের পর প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি আলিপুরে মানে পশ্চিমবঙ্গের মাটিতে পা দিলেন। পা দেওয়ার পর তিনি মানুষের যে ভালোবাসা সেইটাকে গ্রহণ করলেন এবং গ্রহণ করার পর যে জায়গাটা থেকে তিনি শুরু করলেন সেটা হচ্ছে একেবারে পরিষ্কার যে বাংলায় 5টা সংকট যেটা একদম প্রকট হচ্ছে, সেটা হচ্ছে সমাজে হিংসা, মা বোনেদের নিরাপত্তা ব্যর্থতা, বেকারত্ব, দুর্নীতি এবং গরিবের অধিকার। শিক্ষকরা রাস্তায় বসে আছে এবং চা শ্রমিকরা তারাও অর্থনৈতিক সংকটে ভুগছে। তো এই জায়গার পর আজকে তারপরে দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার ব্যক্তিগত আক্রমণে চলে গেলেন, গিয়ে সিঁদুর তিনি পরাতে বলছেন। এই হেন বক্তব্য, দেখুন রাজনৈতিক বক্তব্য তিনি রাখতেই পারতেন, কিন্তু মুখ্যমন্ত্রীর বোঝা উচিত দেশের প্রধানমন্ত্রীকে তাকে ব্যক্তিগত আক্রমণ করা। তিনি রাজনৈতিক যে কথাগুলো বলার বলতেই পারতেন, কিন্তু এই জায়গাটা তিনি, আমার মনে হয় তেনাকেও যেমন লোকে সম্মান দেয় ওনাকেও উচিত প্রধানমন্ত্রীকে সম্মান দেওয়া, কিন্তু তিনি সেই জায়গাটাতে করলেন না এবং ব্যর্থ যে বললেন সেইটাকে আজকে আবার প্রকাশ করলেন। আর একটা ব্যাপার হচ্ছে প্রধানমন্ত্রী এসছেন, প্রধানমন্ত্রী আসবেন, তিনি কাজ করবেন, তিনি কাজ করছেন এবং তিনি মানুষের কাছে এসছেন। এখানে ভোটের রাজনীতির ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে যারা ভোটের রাজনীতি খুঁজছেন সেটা নয়, পুরো পশ্চিমবঙ্গ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেইটাকে প্রকাশ করেছেন এবং সেইটাকে বলেছেন। আজকে দেখুন বেকারত্ব, আজকে দেখুন দুর্নীতিতে ডুবে আছে, শিক্ষকরা রাস্তায় শুয়ে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী চুপ।
তো একের পর এক ঘোটালা হচ্ছে, একের পর এক অনিয়ম হচ্ছে। তো সেইটা যদি তুলে ধরে এবং তাতে যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি তেলেবেগুনে জ্বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করেন, এটা কিন্তু ঠিক নয়। তিনি রাজনৈতিক কথা বলতেই পারতেন, কিন্তু রাজনৈতিক কথা না বলে তিনি যেগুলো বলছেন যে এখনই ভোট করে দিতে হবে, এখনই অমুক করতে হবে, এখনই ভোট করাবার কি আছে? আপনি পদত্যাগ করুন না, ভোট এমনি হবে। আপনি সরকার ফেলে দিন ক্ষমতা থাকলে, দিয়ে ভোটে চলে আসুন, দেখি কত ক্ষমতা আছে, সেই জায়গায় আপনি যাবেন না। কেন কথা বলছেন? আপনার যে খোলনলচেটা পুরো ভেঙে মানে তছনছ হয়ে গেছে, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। আজকে দেখুন দিনের পর দিন দুর্নীতি হয়েছে, দিনের পর দিন তোলাবাজিরা টাকা তুলছে, আজকে দুর্নীতিতে ডুবে গেছে, নতুন নতুন ডবল চাকরি, কোনোটা দিতে পারেননি, সব জায়গায় ব্যর্থ। তো তাহলে যদি সেখানে সত্যটা যদি তুলে ধরে, তাহলে বুঝতে অসুবিধা কোথায়? এত গায়ে লাগছে কেন? যেটা প্রকৃত সত্য সেটাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন, এবং সেইটাকে তিনি প্রকৃত অর্থে ব্যক্তিগতভাবে নিয়ে যেভাবে উনি আক্রমণ করেছেন, এটা লজ্জা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে কথা, এবং মুখ্যমন্ত্রী হয়ে আর একটা সিটে যে বসে আছেন তাকে তার সম্মান দেওয়া উচিত। তিনি যেটা করলেন, তিনি যে প্রকৃত অর্থে যেরকম মানুষ, সেটাই তার পরিচয়। অপারেশন সিন্দুর কথাটা বলতে গিয়ে তিনি যেভাবে সেনাদের সাফল্যর কথা বা দেশের সাফল্যর কথা বলেছেন, রাজ্যের প্রধান এই মুহূর্তে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু এর সঙ্গে আরও একটু অ্যাড করে দিয়েছেন। তিনি বলছেন অপারেশন সিন্দুরের পর এবার হচ্ছে বেঙ্গল অপারেশন, বাংলা অপারেশন, এবং জানিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার থেকেও বড় আক্রমণ তিনি যেটা করেছেন, এই সিন্দুর অপারেশনের সাফল্য নিয়ে বলার সময় তিনি যে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তার পাল্টা উত্তরে তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন। কি বলেছেন ব্যক্তিগত আক্রমণ? বা শুনে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। Every women, they have a respect. They take sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? রাজীববাবু কিভাবে এক লাইন একটা খালি কথা বলে দিই, তিনি তো হিন্দু ঘরের সন্তান, তাহলে যদি সিন্দুর নাম দিয়েছে অসুবিধা কোথায়? সিন্দুর নামে এত চিৎকার করতে, তো ভগবানের এর আগে আপনারা বলতেন প্রধানমন্ত্রী বা অমিত শাহ যখন আসতেন, যখন আপনাদের দলের কোন নেতা বা নেত্রী বা মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলতেন, তখন আপনারা বক্তব্য। কিন্তু আজকে তো তিনি কোনো স্পেসিফিক কারো নাম ধরে বলেননি, তিনি তো সরকারকে বলেছেন, তৃণমূল দলকে বলেছেন। তাহলে আজকে মুখ্যমন্ত্রী এইভাবে ব্যক্তিগত আক্রমণ কেন করতে যেত? এটা একটু কদর্য লাগছে না? আমার মনে হয় না এটা ব্যক্তিগত আক্রমণ হয়ে গেল। দেশের প্রধানমন্ত্রী তিনি, আমি দেখুন পয়েন্টে যা উদাহরণগুলো করতে পারে তা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান তিনি বলতে পারেন না। বলছি আমি পয়েন্টে কয়েকটি কথা বলবো এবং উত্তরগুলো সব দিয়ে দেবো। এক নম্বর হচ্ছে যে নরেন্দ্র মোদী সাহেবকে এখন আসতে হচ্ছে, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে, সারা বিশ্বের মিডিয়া নজর এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, এবং বাংলা তথা সারা ভারতবর্ষকে যেভাবে অভিষেককে পাঠিয়েছে কে? কেন্দ্র সরকার পাঠিয়েছে। আরে কেন্দ্র সরকার পাঠাতে বাধ্য, কেন পাঠাবে? সে শুধু বিজেপির লোককে পাঠাতে বাধ্য হয়নি বলুন? আপনাদের দল চাইনি ইউসুফ পাঠান যেতে, সেই কারণে অভিষেককে পাঠানো হয়েছে। তারা বিজেপি ঠিক করে দিয়েছিল যে ইউসুফ পাঠান যাক, কারণ চাঁচাছালা বক্তব্য অভিষেক কেন্দ্র চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাও কেটে বাদ দিতে পারতো রাজীববাবু। সেটা চাইলেই তার হলো না। ভারতে গণতন্ত্র বলে একটা জিনিস আছে, সবকিছু এইভাবে ইডি সিবিআই হয় না। এবার আমার পয়েন্টগুলো তাহলে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে আজকে মোদী সাহেবকে বাংলায় এসে বাংলার বদনাম, বাংলার কুচ্ছা করতে হচ্ছে। এটাই লজিক। এই জন্যই আসছে বাংলার ছেলে বিশ্ব দরবারে দাপিয়ে বেড়াচ্ছে, বাংলার ছেলে বিশ্ব দরবারে দাপিয়ে বেড়াচ্ছে, সেইটাকে মেনে নিতে না পেরে আজকে নরেন্দ্র মোদীকে বাংলার কুচ্ছা করতে এখন যতটাই বিরোধী দলের একজন সাংসদ, তার থেকেও বেশি হচ্ছে তিনি সর্বদলীয় প্রতিনিধি দল হয়ে আরেকটা দেশের হয়ে তিনি বক্তব্য রাখছেন। এবার হচ্ছে যে নরেন্দ্র মোদী সাহেব বললেন না পঞ্চবানের পাঁচটা দিক তুলে ধরেছে। আমি পাঁচটা দিক বলতে আমি বুঝলাম যে তাদের সমস্যা, বিজেপির পঞ্চ সমস্যা কি কি? মন্ডল সমস্যা। যে জেলায় উনি এসেছেন আজকে, ওই জেলার মন্ডল সভাপতিরা বলছে আমরা রাজ্যের নেতৃত্ব থেকে মানি না, কেন্দ্রের নেতৃত্বকে মানি না বলে কদিন আগে ওখানে মিছিল করছিল, জেলা অফিসে তালা ঝোলাচ্ছিল। তাহলে বিজেপির মন্ডল সমস্যা, বিজেপির রাজ্য সমস্যা, বিজেপির শুভেন্দু সমস্যা, বিজেপির সুকান্ত সমস্যা, বিজেপির দিলীপ সমস্যা।
সমস্যা, এই 5টা বিজেপির সমস্যা। নরেন্দ্র মোদীর আসলে দেখা উচিত যে পশ্চিমবাংলার বুকে যেখানে ভাষণ দিচ্ছে সেখানে তার রাজনৈতিক দলটা ক্ষমতায় আসবে বলছে, সেই রাজনৈতিক দলের যে 5টা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আগে মেটাক। আর আমার বন্ধু বলছিল একটু আগে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কুৎসা করছে নরেন্দ্র মোদী সাহেবকে, তিনি এই পার্সোনাল অ্যাটাক করেছে। আচ্ছা দাদা, আপনার কি মনে হয় না যখন নরেন্দ্র মোদী সাহেব এসে বাংলায় নির্বাচনী প্রচারে এসে বলছেন দিদি ও দিদি, এটা আপনার মনে হয়নি ইফটিজিং? যখন শুভেন্দু অধিকারী দিদি বলতে পারে দিদি ও দিদি, আমরা তো বলি মোদি ও মোদি, কবার বলেছে বলি নাকি? না না, বেগম ফুপা খালা। দাঁড়ান, আপনি একটু আগে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ঘরের মহিলা, তাহলে সেটা শুভেন্দু অধিকারী নিশ্চয়ই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, তাহলে বেগম খালা ফুপা এই কথাগুলো বলা মানে সিঁদুর নামটা তো আমাদের সকলের দেওয়া, সিঁদুরের নামের প্রতি আমাদের অধিকার আছে, বিজেপির নেই। সীতা এতে এত আরে বাবা, সিঁদুর নামটার প্রতি আমাদের অধিকার আছে, আমরা বিরোধী দলনেতা সমর্থন করেছি, আমরা কেন্দ্রের পাশে ছিলাম, কেন্দ্রকে আমরা সমর্থন করেছি। নরেন্দ্র মোদী সাহেব নিজে ভাবছে সিঁদুরটা তার সম্পত্তি, বাংলায় সারা ভারতবর্ষে সিঁদুর নিয়ে প্রচার করছে। লক্ষ্মীর ভান্ডারকে ভয় পেয়ে, লক্ষ্মীর ভান্ডারকে ভয় পেয়ে সিঁদুরকে রাজুবাবু আপনাদের দলের বা আপনাদের সরকারের বিরুদ্ধে অভিযোগ আপনারা কেন্দ্রীয় সরকারের একটিও প্রকল্প এই রাজ্যে করতে দেন না পশ্চিমবঙ্গের মানুষের জন্য। করতে কেন দেব? যে প্রকল্পগুলো চলছে সেইগুলোই টাকা দেয় না এরা টাকা দেয় না, শুধু টাকাটা দেবে কোথা থেকে? আপনি যদি দুর্নীতি হয়, কাটমানি হয়, হবে কি করে? সুপ্রিয় দা, আপনি বলুন, কেন্দ্রের প্রকল্প আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতে সবাই উপকৃত হবে? হবে না, নিশ্চয়ই হবে। একটা শ্রেণী হবে যাদের মাটির বাড়ি, যাদের ঘরে মোবাইল নেই, যাদের ঘরে মোটরসাইকেল নেই, তারা হবে। কিন্তু স্বাস্থ্য সাথী যদি টাকা না দিয়ে থাকে, যদি টাকা না দিয়ে থাকে, তাহলে আমি পারভেজ দেখা যাবে। সুকান্ত বাবুর একটা পয়েন্ট, সুকান্ত বাবু বলছেন অপারেশন বেঙ্গল, তার মানে পাকিস্তানকে সিঁদুরের নাম দিয়ে যেভাবে পাকিস্তানকে অ্যাটাক করে পাকিস্তানকে আমরা অ্যাটাক করছি, সেইভাবে কি বেঙ্গলকে অ্যাটাক করাবে? ইতিমধ্যে তো আমরা দেখছি বাঙালি ছেলেরা ভারতবর্ষের অন্য রাজ্যে গেলে বাংলায় কথা বলে। অপারেশন বেঙ্গল মানে কি? অপারেশন বেঙ্গল মানে কি কোনো যুদ্ধ করা? যুদ্ধ না, রাজনৈতিক লড়াই বলতে চেয়েছেন। দেখুন, এটা তো বুঝতে হবে। আমি পারভেজ দেখা যাবে, আমি পারভেজ দেখা যাবে, পারভেজ দেখা যাবে। বেশ 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 বেশ, বাকিদের সঙ্গে কথা বলতে হবে। বেশ বেশ বেশ, পারভেজ দা, বেশ 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 বেশ, পারভেজ দা, পারভেজ দা, দেশের প্রধানমন্ত্রী আজ সিন্দুরের সাফল্য নিয়ে বলবেন, এটা নতুন কিছু নয়। তিনি হয়তো বলেছেন, সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করছেন, আমি সেটাও বলতে চাইছি না। কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন, এই রাজ্যে যে অপশাসন, যে দুর্নীতি, এই রাজ্যের মানুষরা বারবার কেন এই দুর্নীতি থেকে মুক্তি চাইছে, সেই পয়েন্টগুলো কিন্তু একে একে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এটা তো পার্টিনেন্ট, এটা তো তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি বিজেপি দলেরই একজন বড় নেতা। ফলে তিনি আজকে যখন এই কথাগুলো বলেছেন, তার তো সবটাই সত্যি, এমন নয় যে সত্যি হলেও সত্যি, কিন্তু সেটা মেনে নিতে অসুবিধা কোথায়? যে এসএসসিতে চাকরি দেওয়ার নামে দুর্নীতি হয়েছে, বারবার কোর্টে যেতে হচ্ছে নিজেদেরকে বাঁচতে, এটা কোথায় ভুল বলেছেন? আমাদের রাজ্যে এখানে কাটমানি ছাড়া কোনো কাজ হয় না, কিন্তু একবারও ভুল বলেননি। এখানে কোর্টে বারবার দৌড়তে হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। ফলে তিনি তো প্রত্যেকটা পয়েন্টই খুব পার্টিনেন্টভাবে বলেছেন। তাহলে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা বক্তব্য আজকে নবান্ন থেকে, আমি জানি না মুখ্যমন্ত্রী কেন এভাবে দিতে হলো। চিন্তা, একটা জনসভা করেও দিতে পারতেন, কেন নবান্ন থেকে দিতে হলো? কিভাবে দেখছেন পারভেজ দা? আমি ছোট্ট করে বলি, তিনটে কথায় আমি বলতে চাই। এক হলো যে, দেখবেন আপনারা যারা সাংবাদিক হিসেবে কাজ করেন, আপনারা জানেন যে অর্ধ সত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর। আজকে নরেন্দ্র মোদীর এই কথাটা হলো অর্ধ সত্য। উনি যে 5টা সমস্যার কথা বলছেন বাংলার, আমি বলবো উনি গণিতে ভুল করেছেন। আসলে বাংলার সমস্যা দুটো, এক এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর 2 কেন্দ্রে বিজেপি সরকার। কেন বলছি কথাগুলো? যে কথাগুলো উনি বলছেন, ধরুন দুর্নীতি, দুর্নীতি তদন্ত করছে কে? সিবিআই। আরজি করে নিরাপত্তাহীনতার যে ভয়ঙ্করতম ধর্ষণ করে খুন করার বিষয়ে তদন্ত করছে কে? সিবিআই। সন্দেশখালীর ঘটনার তদন্ত করছে কে? কেন্দ্রীয় সংস্থা। পশ্চিমবাংলায় যতগুলো দুর্নীতি হচ্ছে তার তদন্ত করছে কে? হয় সিবিআই, নালে ইডি। এমনকি যখন এই যে
তাহলে এই যে এই এতগুলো সংস্থা যা কেন্দ্র সরকারের সংস্থা, তারা যদি চাইতো তাহলে এই দুর্নীতিকে সামনে নিয়ে আসতে পারতো। তারা আধখামচা করে রেখে দিল। কেন রেখে দিতে হলো? রেখে দিচ্ছে এই কারণে যে আসলে এই দুটোর মধ্যে আমরা যেটা বারবার বলি, যে দুজনে একই রকম। এখানে এই যে দুই বন্ধু আপনার দুপাশে বসে লড়ছেন না, এইটা আসলে মক ফাইট, মোরগ ফাইটের। কারণ কোন মুখে এই দুর্নীতির কথা নরেন্দ্র মোদী বলবেন? পশ্চিমবাংলায় বিজেপির সব থেকে বড় মুখের নাম শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী দুহাতে টাকা নিচ্ছেন, এই বিজেপি তার রাজ্য অফিস থেকে ভিডিও রিলিজ করে দেখিয়েছে। তাহলে আজকে পশ্চিমবাংলায় বিজেপির বেশিরভাগ এমপি এমএলএ পদে যারা দাঁড়ান, সব তৃণমূল থেকে এসেছে। তাহলে দুর্নীতির কথা বলেন কি করে? কেন এই যে পশ্চিমবাংলায় 100 দিনের কাজের দুর্নীতির কথা আমরা বামপন্থীরা যখন বারবার বলেছি, এই জন্যই তো আপনারা শূন্য হয়ে গেছেন। এত কথা বলছেন, এই জন্যই তো আপনারা শূন্য হয়ে গেছেন। বলতে দিন। আমি কিন্তু মাঝখানে বলিনি। বেশ বলুন। 100 দিনের কাজের গ্যারান্টি যে আইন, সেটার উপভোক্তা হলো মানুষ, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক। তাহলে দুর্নীতি করলো রাজ্যের সরকার, আপনি বন্ধ করে দিলেন টাকা। কেন? দুর্নীতি যারা করছে তাদেরকে ধরে শাস্তি দিয়ে যে ন্যায্য প্রাপক তার কাছে টাকা পৌঁছে দিতে পারছেন না। আসলে তৃণমূল যেমন একদিকে দুর্নীতি করছে, একই রকমের দুর্নীতি সর্বভারতীয় স্তরে দেখলে কেন্দ্র সরকার বিজেপি যে রাজ্যগুলোতে আছে, ব্যাপক থেকে আরম্ভ করে অসংখ্য ঘটেছে। আমরা আজকের বিষয় না সেটা, কিন্তু আসলে এই দুজনের মধ্যে একটা দেওয়া নেওয়া আছে, যে আমি আর এই করব, তুমি ওই করবে। আপনি কোথাও একটা সেটিং তত্ত্ব সামনে নিয়ে আসছেন যে ওপরে একটা রাজনৈতিক লড়াই থাকবে, তরজা থাকবে, কিন্তু তলায় আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সরকার যদি থাকে, যদি সিবিআই ঠিক করে কাজ করতো, তাহলে আরজি করে দুষ্কৃতীরা ধরা পড়তো। সিবিআই যদি ঠিক করে কাজ করতো, তাহলে 26,000-এর মধ্যে থেকে যোগ্য অযোগ্যদেরকে চিহ্নিত করা যেত। সিবিআই যদি ঠিক করে কাজ করতো, তাহলে এই শুভেন্দু অধিকারী আজকে ওই পাকিস্তান জিন্দাবাদ এই কথা বিধানসভায় সামনে দাঁড়িয়ে বলে দিচ্ছেন, এই কথা বলার সাহস হতো না। আসলে দুজনের মধ্যে সেটিং এর কোনো প্রশ্ন না। একই জায়গা থেকে দুটো রাজনৈতিক দলের জন্ম, বিজেপি এবং তৃণমূল, দুটোই নাগপুর থেকে জন্মগ্রহণ। এই তৃণমূলের উত্থানের পেছনে বিজেপির হাত সব থেকে বেশি। বাজপেয়ীর সভায় মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন ইনি, মমতা বন্দ্যোপাধ্যায়, অস্বীকার করতে পারবেন? যখন উনি ওখানে অনশনের নাটক করছিলেন পেছনে চকলেট খেয়ে, তখন রাজনাথ সিং ওনার শূন্য অস্বীকার করতে পারবেন? দায়িত্ব কোনো এড়ানোর কোনো জায়গা নেই। পারভেজ আমি আবার পুরো শূন্য হয়ে গেছেন। আমি আসবো, পারভেজ আসবো, মাঝখানে কথা বলছি। ঠিক আছে পারভেজ, আমি আবার আসবো। আপনিও মাঝখানে কথা বলবেন। আমি কাউকে বলতে দিচ্ছি না, আমি আপনার কাছে আবার আসবো। আমি লিপিকাদের কাছে যাবো, আমি আবার আসবো আমার বিজ্ঞাপন। লিপিকাদি, কিভাবে দেখছেন আজকে এই মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ? আপনিও কি সেই একই তথ্য দেবেন যেটা দিচ্ছেন? একদম। আমি এতক্ষণ ধরে ওনাদের দেখলাম চিৎকার চেঁচামেচি করছেন, মানে ওনার পরবেশদার বলার সঙ্গে সঙ্গে ওনারা শূন্য 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 বলে চিৎকার করছেন। আরে তৃণমূল দলের, তৃণমূল কোথায়? প্রথম থেকে কি ওরা শূন্য নাকি হাজার হাজার ছিল? না বিজেপি ছিল 2014-র আগে? মানে এরকম দেখাচ্ছে, মনে হচ্ছে যেন ওরা কোনোদিনও শূন্য ছিল না। আসলে কি বলুন তো, এদের মধ্যে না, এই দুটো দলের মধ্যে এত প্রেম ভালোবাসা, এবং সেটা খুব লুকোচুরি করে হয়। খুব সুন্দর একটা লুকোচুরি করে এই খেলাটা হয়। এবং এই দুটো দলের মধ্যে দেখবেন এখানে এসেও একটা অদ্ভুত একটা দুজনের মধ্যে, দুটো দলের যারা আসেন তাদের মধ্যেও লড়াই হয়। এটা একেবারে সাজানো গোছানো একটা লড়াই। আজকে চিন্তা করে দেখুন, এই লড়াইটা ঠিক হবে এইখানে মোদিজি এসে বলবেন। আর মোদিজি তো অদ্ভুত লাগে একটাই জিনিস, মোদিজি কিন্তু ঠিক ইলেকশনের মুহূর্তে উনি ঠিক আগে, আপনি ওই 5 বছরের মাঝখানে কিন্তু দেখবেন না, ঠিক দেখবেন ইলেকশনের ঠিক আগে আমরা দেখলাম যে বিদেশ থেকে, যেখানে যেদিন 26টা মানুষ মারা গেল, আজকে সিন্দুর নিয়ে এত কথা বলছেন। মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন, কিছু ভুল না, সেটা আমিও বলি, যে উনি নিজে নিজের পরিবারকে সিন্দুরের মর্যাদা দিতে পারেননি। ওই মানুষটি যশোদাবেন,
তাকে সিন্দুরের মর্যাদা দিতে পারেননি, উনি আবার সিঁদুর নিয়ে কথা বলেন। আপনি গিয়েছিলেন নাকি, দেখেছিলেন নাকি প্রধানমন্ত্রী সিঁদুরের মর্যাদা দিয়েছে কি দেয়নি? আপনি দেখেছেন নাকি? ব্যক্তিগত আক্রমণ কেন করছেন আপনি? আপনি শুনেছেন? আপনি আপনার বাড়িতে কি সিঁদুরের মর্যাদা দেন? তাহলে আপনি প্রধানমন্ত্রীকে এই কথা কেন বলছেন? স্ত্রীর নামই বলেন না। আরে স্ত্রীর নাম বলেন না, তার ব্যক্তিগত আক্রমণ করেন না। আপনারা ব্যক্তিগত আক্রমণ করবেন না। এই আক্রমণের ব্যাপারটা অন্য, আপনি যদি পয়েন্ট বলুন লিপিকাদি। কোন কারণে লিপিকা দিয়ে উনি চলে গেলেন প্রচার করতে, সেই প্রচারটা কিন্তু উনি চলে গেলেন, ওখানে গেলেন না, কিন্তু পেহেলগাঁওতে গেলেন না। অদ্ভুত লাগে এটা, যখনই কোনো প্রয়োজন পড়ে, ইলেকশনের দরকার হয়, তখন উনি সেই জায়গায়। আপনি কি তাহলে তৃণমূল কংগ্রেস যা বলছে সেটাই আপনি স্বীকার করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা উত্তর দিয়েছে ঠিক উত্তর দিয়েছে, মানে আপনি তৃণমূলের বক্তব্যের সঙ্গে সহমত? একটা পয়েন্টে, কিন্তু এই একটা পয়েন্টে আমি বলছি যে সেটা তো ব্যক্তিগত, আমরা তো ব্যক্তিগত পয়েন্টে আলোচনা করতে চাই না, ব্যক্তিগত পয়েন্টে আলোচনা করতে চাই না। আর একটা কথা যে আজকে শিক্ষা দুর্নীতি, সত্যি পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি আজকে একেবারে সীমা ছাড়িয়ে গেছে, কিন্তু বিজেপি কি এই জায়গায় কোনো কথা বলতে পারে? বিজেপির ব্যাপক কেলেঙ্কারি মধ্যপ্রদেশে, তা কি আমরা ভুলে যাব? ওরা আজকে শিক্ষা দুর্নীতির কথা বলছে। আগে নিজেরা সামলাক। আপনারা চুরি করেননি। আমরা বলছি এই যে প্রেম ভালোবাসা না, এই যে আজকে মোদিজি এসে মমতা ব্যানার্জি সম্পর্কে অনেক কথা বলবে, আবার মমতা ব্যানার্জি আর কদিন বাদেই ল্যাংড়া আলফানসো আম বলে ঝুড়ি করে পাঠিয়ে দেবে দিল্লিতে, আবার সব দেখবেন মিলেমিশে। না, আর একটা কথা আমি বলছি, মিলেমিশে সব ঠিক হয়ে যাবে। অদ্ভুত লাগে, চিন্তা করে দেখুন, কেজরিওয়ালজির একটা দুর্নীতি ধরা পড়ে জেলে চলে গেল, হেমন্ত সোরেনের একটা দুর্নীতি ধরা পড়ে জেলে চলে গেল, আজকে বিজেপি এখানে বসে গলা ফাটাচ্ছে যে মমতা ব্যানার্জির এগেইনস্টে নাকি ভুরি ভুরি দুর্নীতি। তাহলে কেন জেলে যাচ্ছে না? কেন আজকে সিবিআই চুপ করে রয়েছে? প্রশ্ন উত্তর দিতে হবে মোদিজিকে। রাহুল গান্ধী কোথায় আছে? বেশ আসবো। আমার এই মুহূর্তে ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে, ফিরে আসবো। আমাদের আলোচনা রীতিমতো জমে রয়েছে, সঙ্গে থাকুন, ফিরে আসবো। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলন আজও চলছে এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরির পরীক্ষায় আবার বসতেই হবে যারা চাকরি হারিয়েছেন। তারপরেও কিন্তু একই রকমভাবে সেই আন্দোলনের ঝাঁজ আরও বাড়ছে এবং তার মধ্যেই একটা খুব বেদনাদায়ক খবর, দুঃখের খবর, যেটা আজ সাংবাদিক সম্মেলন করে যোগ্য চাকরিহারা শিক্ষকরা বলেছেন যে প্রবীণ কর্মকার, তিনি মুর্শিদাবাদের একটি স্কুলের ইংরাজির টিচার, তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন। খুব দুঃখজনক ঘটনা। বলছেন যে চাকরি হারা শিক্ষকরা যারা যোগ্য, তারা এই দুর্নীতির কারণে এতটাই হতাশ, এতটাই বিধ্বস্ত শারীরিকভাবে, তা হঠাৎ করে তার এই প্রয়াণ সবাইকে একটু কিন্তু দাগ কেটে দিয়ে গেছে। আগামীকাল আরও একটি প্রতিবাদ ধর্ণা কর্মসূচি নেবেন এই যোগ্য শিক্ষকরা, সেটা হবে শিয়ালদা থেকে এবং সেটা হবে অর্ধনগ্ন পদযাত্রা। কারণ তাদের বলা হয়েছে যে যেভাবে তারা তাদের চাকরি চলে গিয়েছে, যেভাবে তাদেরকে নগ্ন করে দেওয়া হয়েছে, এসএসসি, সরকার, শিক্ষা দপ্তর, তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ তো চলছে। কিন্তু চাকরিতে যে দুর্নীতি হয়েছে, আজকে যোগ্য শিক্ষক আর অযোগ্য শিক্ষকের ফারাক বা তফাৎটা যদি করতে পারতো তাহলে হয়তো সমস্যার সমাধান হতো। ফলে সে বিষয়টি তো বিতর্ক রয়েছে। কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আরও একবার তা নিয়ে কিন্তু আক্রমণ ছানিয়েছেন বর্তমান শাসক দলকে। কি বলেছেন এই চাকরি হারা শিক্ষকদের জন্য একবার শুনি। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के
पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। टीचर के अभाव में लाखों बच्चों का भविष्य दांव पर है। इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है। उल्टा देश की अदालत को, न्यायपालिका को, कोर्ट को दोषी ठहराते हैं। রাজবাবু শুনলেন তো কিভাবে আক্রমণ শানিয়েছেন দেখুন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা বলবো নাটা কেন, কারণ যে বিচারপতি এই 26,000 চাকরি ফুল প্যানেল বাতিল করেছিল সেই বিজেপির সেই বিচারপতি এখন বিজেপির এমপি এবং তিনি কোথায় সেটা সিঙ্গেল বেঞ্চ ছিল না, সিঙ্গেল বেঞ্চে কিন্তু বলছে এবং তিনি গিয়ে প্রচারে গিয়ে বলছেন আমি 26,000 লোকের চাকরি খেয়েছি। অভিজিৎ বাবুর কথা বললে তো হবে না, কিন্তু দুর্নীতি হয়েছে এই যে চাকরিটা খেয়েছে কারা না, দুর্নীতি হয়েছে এটা একটা সিবিআই ইনকোয়ারি রিপোর্টে দিয়েছে, কিন্তু সিবিআই রিপোর্ট দেয়া মানে সেটাকে ধ্রুব সত্য মানা যাবে না, আদালতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ হবে। কিছু নেতারা পয়সা দিয়ে অযোগ্য কিছু শিক্ষকদের চাকরি দিয়েছে। আরে বাবা চাকরি দিয়েছে এটা সিবিআই রিপোর্টে যদি তাই যদি হতো দুর্নীতিও যদি হাইকোর্ট যদি পৌঁছে গেছে, দুর্নীতি যদি হয়েও থাকে দাঁড়া শিক্ষায় শিক্ষিত এখানে 5,500 এর কাছাকাছি প্রবীণ কর্মকার আজকে একজন টিচার তিনি মারা গিয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক, এটা হওয়া উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যবশত হয়েছে। কিন্তু এর জন্য তো রাজ্য সরকার দায়ী নয়, এই চাকরিটা তো রাজ্য সরকার খায়নি, এই চাকরিটা খেয়েছে সিপিএম। বিকাশ বাবু সরকারি খেলো। আরে বাবা সিপিএম এর বিকাশ বাবু কেস করেছে, যতবার এরা চাকরি দিতে চাইছে রাজ্য সরকার ততবার চাকরি যাতে না হয় তার জন্য পাল্টা পিটিশন। চাকরিটা গেল কেন আপনি বলুন না, চাকরি কেন গেছে? তারা দুর্নীতির অভিযোগ তুলেছে, বিজেপি একটা রিপোর্ট সিবিআই বলতে যাচ্ছে, সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক বা অন্য কেউ হোক। বিকাশ বাবুকে কোনো সময় দেখেছেন যে চাকরি ফেরত পাওয়ার জন্য কোনো একটা কেস করতে? প্রত্যেক সময় দেখবেন যে চাকরি যাতে খাওয়া যায় সেটা কথা শুনে মনে হচ্ছে কোনো দুর্নীতি হয়নি, সব ঠিকঠাকই ছিল। কোথায় দুর্নীতি? বিকাশ বাবু বলেছেন বলে চাকরি কোন আদালতে প্রমাণ রায় হয়েছে যে দুর্নীতি হয়েছে? যদি কোন জায়গায় রিপোর্ট দেয়, আপনারা চাল আর কাকড় আলাদা করছেন না, কেন অযোগ্যদের নাম দিচ্ছেন না? আপনি একজন সুপ্রিম কোর্টে না, সুপ্রিম কোর্টে এটা বলা যাবে না। কোন আদালতে থেকে কাকড় আলাদা করলে আদালতে প্রমাণ হয়নি যে দুর্নীতি হয়েছে। আমি বলছি সিবিআই এর রিপোর্টটা প্রমাণিত নয় যে দুর্নীতি হয়েছে। সিবিআই তার মতো রিপোর্ট দিয়েছে, যারা পুলিশ ইনকোয়ারি এজেন্সি তার মতো রিপোর্ট দেবে, আদালতে প্রমাণ হবে। এই বলে কতদিন চলবে? হয় না রাজু, কোথায় প্রমাণ, কোথায় দেখান একটা প্রমাণ? আরে বাবা রিপোর্ট দিয়ে দিলে কি প্রমাণ হয়ে গেল নাকি? যদি হয়ে থাকে 6,000 হয়েছে, 26,000 কেন বুঝবে না? আরে যদি হয়েও থাকে 26,000 কেন চাকরি যাবে? কেন 6,000 গেল না? 26,000 ফুল প্যানেল বাতিল কেন? এই লজিক কার কতদিন আমাদের শুনতে হয় বলুন? শুনতে তো হবেই, কারণ এই যে ধরুন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আপনি ভেবে দেখুন লজিক, যে যারা যোগ্য তাদেরকে পরীক্ষায় বসতে হবে, যাদের অযোগ্য সুপ্রিম কোর্ট যাদেরকে চাকরিতে বসার অধিকার দিচ্ছে না তাদেরকে অন্য জায়গাতে চাকরির বন্দোবস্ত। আমাদের প্রশ্নটা এটা নয় যে কত লোকের চাকরি যাবে, আমাদের প্রশ্নটা হলো এইটা, এই যে যাদেরকে বারবার অযোগ্য হিসাবে চিহ্নিত সর্বস্তরে হয়েছে, হাইকোর্টে হয়েছে, ডিভিশন বেঞ্চে হয়েছে, সুপ্রিম কোর্টে হয়েছে, রিভিউ পিটিশনে হয়েছে, তারপরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে আলাদা করে ভাতা, আলাদা করে বন্দোবস্তের কথা বলছেন কেন? কারণ লক্ষ লক্ষ টাকা এখান থেকে লুট হয়েছে। মুখ্যমন্ত্রী চায় না একটা লোকের চাকরি যাক। বামফ্রন্ট আমলে 1 বছরে 50,000 চাকরি দুর্নীতি হয়েছে। আমাদের পাশের রাজ্য ত্রিপুরা 10,323 জনের দুর্নীতির কারণে চাকরি চলে গেছে। বলতে দিন। হ্যাঁ বলুন পারভেজ দা। কি বলবো, এই তৃণমূলের কংগ্রেসের বন্ধুদের মুশকিল হলো যে এ তো কবে এখানে আছে আর কবে আপনার বাঁদিকে গিয়ে বিজেপির আসনে বসবে বোঝা যায় না, সুতরাং চিৎকার করে যাচ্ছে। আচ্ছা, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা পেল, দুর্নীতি না? না, ব্রাত্য বসু নয়, পার্থ চট্টোপাধ্যায়। ব্রাত্য বসু নয়, পার্থ চট্টোপাধ্যায়, ভুল হয়েছে। এসএসসি চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান অ্যারেস্ট হলো, দুর্নীতি নয়? যখন কোর্টে বলছে এসএসসি যে আমরা এটা বাছাই করতে পারছি না, কিন্তু হয়েছে দুর্নীতি, মেনে নিচ্ছে, এটা দুর্নীতি নয়? স্কুল সার্ভিস কমিশনের 1995 সাল থেকে তাদের ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের তালিকা বেরোতো, এই প্রথম অযোগ্য প্রার্থীদের একটা তালিকা বের হয়েছে, এরপরেও বলছেন দুর্নীতি না? কোন মুখে, কোন নির্লজ্জ হলে পরে তৃণমূল কংগ্রেসের বন্ধুরা এই কথা বলেন?
আসলে এই যে ওপর থেকে নিচ কোটি কোটি টাকা খেয়েছে, এবং তাদের এমপি বলেছিলেন যে 25% নিজে নেওয়া আর 75% কালীঘাটে পাঠিয়ে দাও। সেই কালীঘাটে 75% গেছে, তার হিসাবের জন্য তো এটা করতে হবে। ওই জন্য প্রতিনিয়ত ভুল বোঝাচ্ছেন। যদি এখনো রাজ্য সরকারের কাছে এই সুযোগ আছে যে যোগ্য অযোগ্য তাকে চিহ্নিত যদি করেন, তাহলে যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হয় না। কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজ্যের সরকার এটা করছে যাতে সেই ওই, কারণ বোঝেন তো 6,000 হোক বা 10,000 হোক, যে ছেলে মেয়েগুলোর কাছ থেকে 20, 25, 30 লাখ টাকা যে তার বাবা বাড়ির জমি বিক্রি করে টাকা দিয়েছে, সে তো ছেড়ে দেবে না যাকে টাকা দিয়েছে, চামড়া বা তুলে নেবে একদম। এবং সেই চামড়া তোলা ওখান থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্যই তাকে বাঁচানোর এই প্রচেষ্টা করে তোলে। দুর্নীতিগ্রস্ত ওই যে টেন্টেড ছাত্রের ছেলে মেয়েদেরকে আলাদা করে দিন, দেখুন বাকি ছেলে সেটাই তো হচ্ছে না, সেটাই তো হচ্ছে না, সেটাই তো হচ্ছে না। সেটা হলে তো আমরা করবে না, করছে না, করবে না। সেটাই বেশ। সমৃদ্ধা, যদিও প্রধানমন্ত্রী আজকে যে বিষয়ে বক্তব্য রেখেছেন এটা খুব স্পষ্ট, কিন্তু আপনাদের দলের বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিকে ব্যাপক কেলেঙ্কারির কথা বলেছে মধ্যপ্রদেশে, তো সেটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না। তাহলে এখানে আপনারা জোর গলায় বলেন কি করে যে আর যে দুর্নীতি হয়েছে, এতগুলো লোকের চাকরি গেছে? দেখুন, একটা জিনিস কি, যোগ্য অযোগ্য যে প্যানেল, সেটাকে যদি রাজ্য সরকার মনে করতেন তাহলে এতদিনে করতে পারতেন। চাল থেকে কাঁকর আপনারা বলছেন, আমরা চাল থেকে কাঁকর বলছি না। যে জায়গাটা হচ্ছে গিয়ে দুধে জল মেশাতে মেশাতে দুধের কালার আছে, আর শুধু খালি জল এতটা পরিমাণ হয়ে গেছে, এর জন্য হাঁসের প্রয়োজন আছে, কিন্তু সেইটা বাঁধ নিয়ে আসবে কি? মাননীয় মুখ্যমন্ত্রী সদিচ্ছা নেই। আর সেই সদিচ্ছা যদি সরকারে থাকতো তাহলে দেখতেন এই হাঁসকে ডেকে নিয়ে এসে 6,000-কে আলাদা বা 7,000-কে আলাদা করে দিত। সেইটা করবে না। তার কারণ কি, যদি এইটা করে দেয় তাহলে যে পয়সা, যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি যারা হয়েছে তারা তো বাড়িতে বাড়িতে চলে যাবে। তো বাড়িতে বাড়িতে চলে গেলে তখন তো সরকারটা এমনিই তো চলে যাবে। তো তার থেকে যেমন আছে তেমন চলুক, কারণ তিনি জানেন 26-এ ভোট আসছে, ভোটেতে যা হবে হবে, দেখা যাবে, এই করে ডিসেম্বর অবধি চলে যাব। তো এই ইচ্ছা নেই বলেই আজকে দেখুন যারা যোগ্য প্রার্থী তারাও রাস্তায় বসে আছে, আর এর মধ্যে অযোগ্য যারা আছে তারাও তো রয়েছে। আপনারা চাকরি ফেরত দেওয়ার জন্য কি ব্যবস্থা করেছে? চাকরি ফেরত, চাকরি কেন? সরকার তো আপনাদের, তাহলে আপনাদের দূরদর্শিতা কি আছে যে যারা যোগ্য তাদেরকে আলাদা কেন করতে পারলেন না? তাদের কেন বলছেন না? তাহলে কেন বারংবার কোর্ট বলছে যে যোগ্য অযোগ্য আলাদা? আর 31শে মে পর আর 31শে ডিসেম্বর পর চাকরি থাকবে না, তো তাহলে তখন কি বলবেন? তো আগে থেকে কেন বলছেন না? কেন বলবার চেষ্টা করছেন না যে এটা আমরা করতে ব্যর্থ? কংগ্রেস বিজেপি চায় যাতে চাকরি না হয়, কারণ রাজনীতি করতে পারবে না চাকরি হয়ে গেলে। যে আমি এইটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি বলছেন কোনো ভয় নেই, আমি জানি সবার চাকরি হবে, এবং বারবার তিনি প্যানেল প্রকাশ করছেন, বারবার নতুন চাকরি বিজ্ঞপ্তি দিচ্ছেন। সিপিএম বিজেপি চাইছে না কারণ চাকরি হোক। হারানো তো বলছে আমরা চাকরি বিজ্ঞপ্তি দিচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। আরে সুপ্রিম কোর্ট বলেছে তবেই তো, নালে কেন হবে? না না, সুপ্রিম কোর্টের নির্দেশে যদি বলে তাহলে আবার আপনারা বাধা দিচ্ছেন কেন? তাহলে আবার শিক্ষকদেরকে কেন বলছেন যে ওরা চাকরিতে ওরা যাতে ইন্টারভিউতে না বসে? এই সিপিএম এর দুটো মুখ, একবার বলছেন বিজ্ঞাপন সুপ্রিম কোর্টে নিতে হচ্ছে, আবার একবার বলছে না এই মাস্টাররা যাতে ওখানে গিয়ে ইন্টারভিউ না দেয়। আরে কি করবেন আগে ঠিক করুন, নিতে ঠিক করুন আগে। মনে হয় যে যোগ্য, আপনাকে দুটো প্রশ্ন করব, আপনি কি সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করছেন? না না, সুপ্রিম কোর্টের রায়কে রাজ্য মানতে বাধ্য, তাই বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু আপনারা চান না কেউ চাকরিতে বসুক। সুপ্রিম কোর্ট ভুল, সুপ্রিম কোর্ট রায় যখন দিয়েছে সেটা মানবে। 26,000 প্রশ্ন, মানুষের ভুল কি ঠিক করার সেটা মানুষ একজন বলতে পারে না। সেখানে 6,000 লোকের উপরে প্রশ্ন উঠলে 26,000 লোকের চাকরি সেটা প্রশ্ন চিহ্ন দাঁড়ায়। বেশ 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 লিপিকাদি, দুটো প্রশ্ন। একটা হচ্ছে আজকে শুধু এসএসসি চাকরিহারাদের নিয়ে বলেননি, আরও একটা প্রসঙ্গ তিনি বলেছেন, সেটা হচ্ছে আপনার মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে। সেখানেও কিন্তু এই সরকারের নাম করে একদম স্পষ্টভাবে বলেছেন, অর্থাৎ মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে তা নিয়েও কিন্তু একযোগে আক্রমণ করেছেন। আপনার বক্তব্য? না না, এই জিনিস তো করছে আজকে বিজেপি বলুন তৃণমূল বলুন, করছে একটা বাইনারি তৈরি করছে যে তৃণমূল মুসলিমদের সংখ্যালঘুদের মানে সব দায় ঠেকা নিয়ে রেখেছে, আর এরা হিন্দুদের দায় ঠেকা নিয়ে রেখেছে, যার জন্য আজকে এই গন্ডগোল, যার জন্য এই বাইনারি তৈরির জন্য আজকে গন্ডগোল। একটা জিনিস দেখুন না, একটা ওদিকে তো গন্ডগোল, আর এদিকে শিক্ষা দুর্নীতি, একটা পুরো শিক্ষা দপ্তর জেলে, এটা দৃষ্টান্ত হয়ে রয়েছে, এটা পশ্চিমবঙ্গের দৃষ্টান্ত। আর একটা জিনিস আমি যাওয়ার আগে, শেষ হওয়ার আগে একটা কথা বল,
মুসলিম বন্ধুকে, তাকে বলবো একটা কথা, আজকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছি বলে আপনার খুব খারাপ লাগলো, গলা চিটচিট করে উঠলো। আজকে সব থেকে বেশি ব্যক্তিগত আলোচনা হয়, ব্যক্তিগত নোংরা আলোচনা করেন আপনারা গান্ধী এবং নেহেরু পরিবারকে নিয়ে। সেগুলো সামলান, আমরাও সামলে যাব, আমরাও হাজার কিছু জেনেও কিছু বলবো না। আপনারা একটু শুধরাও। আমরা শুধরাবো কি? আগে আপনারা শুধরান। আপনারা তো এই 3টে টার্ম আছে তাতেই গা চিরবির চিরবির করছে। এত বছর তো চালিয়েছেন, কি করেছেন? দেশটাকে তো 12টা বাজিয়ে দিয়েছেন। আরে এখন অর্থনীতিতে 4র্থ স্থান, যেটা কোনোদিনও করবার ক্ষমতা ছিল না। আরে আপনারা এই কথা কেন বলছেন? আরে পশ্চিমবঙ্গে পার্টি অফিসগুলো খোলার জন্য আগে তৈরি করুন। আরে লোক নেই, শূন্য হয়ে গেছেন, এসব কেন কথা বলছেন? বেশ 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 এই লড়াই এই তরজা চলতেই থাকবে। রাজনীতি এমন একটা চক্রব্যূহের মধ্যে দিয়ে যাচ্ছে যে বর্তমান অস্থির বাংলায় এমন এমন ঘটনা ঘটছে যা অবভিয়াসলি রাজনৈতিক তরজারি বিষয়। সেটা দেশের প্রধানমন্ত্রী এসে বলুক বা তার পাল্টা রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর দিক। উদ্দেশ্য একটাই, লক্ষ্য একটাই, সামনের বিধানসভা নির্বাচনের আগে 1 ইঞ্চিও জমি একে অপরকে ছেড়ে না দেওয়া। সে কারণেই হয়তো জনতা বা জনতা জনার্দন যাদের ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হয় সবাইকেই একই কথা বলা যে আমরাই সবথেকে ভালো সরকার, আমরাই সবথেকে ভালো কাজ করছি। কিন্তু আসল কাজটা কিন্তু জনতাই করেন, কারণ তারাই বিচার করেন যে কোন দল বা কোন দলের, সেই দলের কোন ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি মানুষের জন্য কাজ করবেন। অবভিয়াসলি বর্তমান সরকার রাজ্যের জন্য কিছুটা করছেন, দেশের সরকার দেশের জন্য করছেন, কিন্তু সেটা কি আলটিমেট? সেটা কি সব? এখনও এমন অনেক জায়গা রয়েছে, অনেক বিষয় রয়েছে যেখানে আমাদের দেশের সাধারণ মানুষ যেমন সমস্যায় রয়েছেন, এ রাজ্যের মানুষও সমস্যায় রয়েছেন। দুর্নীতি, রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা চাই স্বচ্ছ ভারত, নতুন ভারত, যেখানে আমাদের মানুষ, আমাদের দেশের জনগণ যেন তাদের নিজের পাওনা সবার আগে পায়। সেটাই আমাদের মনে হয় সরকারের আসল দেখার বিষয়। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের নিউজ টাইম।